আজকের গল্প বিচ্ছেদ। লিখেছেন শিনিন তাসনিম সারা। ম্যাডাম, ডিভোর্সের কারণ হিসেবে কি লিখব? আপনার হাজব্যান্ড আপনার উপর শারীরিক টর্চার করেন, নাকি পরক্রিয়া প্রেম? কিছুই না। কিছুই না কেন? ম্যাডাম, তাহলে লিখি আপনার শ্বশুরবাড়ির লোক আপনার উপর টর্চার করে? না। তাহলে কিভাবে ডিভোর্স হবে ম্যাডাম? লিখুন, আমরা আর সম্পর্ক এগোতে পারছি না, তাই ডিভোর্স চাই। কিন্তু ম্যাডাম, এটা তো স্ট্রং কোনো কারণ না। স্ট্রং কারণ ছাড়া তো ডিভোর্স সম্ভব না। আপনি লিখুন, আমার হাজব্যান্ডের ওপর তো আমি অযথা দোষারোপ করতে পারবো না। আমরা আমাদের সম্পর্ক এগুতে পারছি না, চাইছি না জন্যই তো আলাদা হতে চাইছি। ডোন্ট মাইন্ড ম্যাডাম, আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল নাকি? না, আমাদের লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ? জি। 4 বছর সম্পর্কের পর আমরা বিয়ে করি এবং 7.5 বছর সংসার আমাদের। ম্যাডাম, এতদিন পর ডিভোর্স কেন? জি। আনোয়ার শেখ এবার সোজা হয়ে বসলেন। চশমাটা ঠিক করে মনোযোগী হয়ে তাকালেন তার সামনে বসে থাকা নারীটির দিকে। ছিপছিপে মাঝারি গড়নের, উজ্জ্বল শ্যাম বর্ণের সে। পরনে বেগুনি রঙের একটা শাড়ি, তার সাথে ঢিলেঢালা একটা বেনে। সাজগোজ খুব সাধারণ, আর হাতে কালো চামড়ার একটা ঘড়ি। বাস। ও, একটা কালো চামড়ার ব্যাগও সে কোলের ওপর নিয়ে বসে আছে। সাজগোজ কিংবা মুখের নকশা দেখে মনে হচ্ছে রুচিশীল একজন মানুষ, আর বেশ টাকা পয়সাওয়ালা। এত মায়াবী মেয়েটার কি এমন হলো যে সে ডিভোর্স চাইতে আসলো? এসব নানা কিছু চিন্তাভাবনা মাথায় আসলো আনোয়ার সাহেবের। হালকা কাশি দিয়ে গলা পরিষ্কার করে উনি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করলেন, ম্যাডাম, আপনি যদি মাইন্ড না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি আপনাকে? জি বলুন। আর আমাকে ম্যাডাম বলার দরকার নেই, আমার নাম রুশরা। রুশরা বলেই ডাকতে পারেন আমাকে। রুশরা মা, আপনি আমার মেয়ের বয়সী হবেন। মা, আপনি খুব মায়াবী একটা মেয়ে। এমন মায়াবী মানুষের জীবনে দুঃখের ছায়া নামার কারণ কি জানতে পারি আমি? আপনি আমাকে আপন ভেবে বলতে পারেন, যদি আমি সমস্যা সমাধান করতে পারি আপনাদের। এবারে একটু নড়েচড়ে বসলো রুশনা নামক নারীটি। বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আপনি শুরু থেকেই শুরু করুন না মা, কোনো সমস্যা নেই। তাহলে আমার ছেলেবেলার কাহিনী থেকেই শুরু করি। আচ্ছা। একটু দম নিয়ে বলতে শুরু করলো রুশরা। আমার বাবার বাড়ি রংপুরে। রংপুরের স্থানীয় মানুষ আমরা। আমার ছোট চাচা রাজনীতি করতেন এবং সেই সুবাদে আমাদের খুব নাম ডাক ছিল এলাকায়। আমাদের যৌথ পরিবার, সেই সুবাদে ভাই বোনের সংখ্যা মোটামুটি অনেক। ফুপিরাও আমাদের সাথেই থাকতেন। তো সব ভাই বোনের মধ্যে আমি সবচাইতে ছোট এবং আমার বাবার একমাত্র মেয়ে। বাবা মা অনেক কষ্টের পর আমাকে পেয়েছেন। এক মেয়ে এবং সবার ছোট হিসেবে আমি ছিলাম সবার চোখের মণি। আমি মুখ দিয়ে বলার আগেই সবকিছু হাজির হয়ে যেত আমার সামনে। এত এত আদর থাকা সত্ত্বেও আমার মধ্যে উড়নচণ্ডী স্বভাবটা আসলো না। এই ব্যাপারটায় আবার সবাই অবাক হলেও গর্ববোধ করতে থাকলো। আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম। স্কুলে সবসময় প্লেসের মধ্যেই থাকতাম। ভালো স্টুডেন্ট, সাহসিকতা এবং ভদ্রতার কারণে আমার নাম ডাক ছিল পাড়ায়। বন্ধুবান্ধবের মায়েরা আমাকে দিয়ে সবসময় তুলনা করত। এ নিয়ে বন্ধু মহলে অনেকেই আমাকে পছন্দ করত না। আমি ওসব আমলে নিতাম না। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল এবং সে ছিল আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। কারো কথা আমলে না নিলেও ও যদি একবার আমার সাথে অভিমান করত, তাহলে আমার পৃথিবী থমকে যেত। আমি অশান্ত হয়ে উঠতাম। বুঝতে পারতাম না আমার এখন কি করা উচিত। ও অবশ্য বেশি রেগে থাকতো না, তবে ওর যখন রাগ ভাঙতো তখন আমি ওকে জড়িয়ে ধরে কাঁদতাম। ও খুব হাসতো, হেসে বলতো, এখন যে খুব কাঁদছিস, যখন আমার বয়ফ্রেন্ড হবে বা তোর বয়ফ্রেন্ড হবে তখন তো ভুলেই যাবে। এইরকম পাগলামি করতে পারবি না তখন। আমি আরও কেঁদে ফেলতাম আর বলতাম, ওই রকম দিন কখনই আসবে না। কিন্তু ওই রকম দিন আসলেই আসলো আমার জীবনে। ক্লাস 9-এ ওর একটা বয়ফ্রেন্ড হয়ে গেল। ওর বয়ফ্রেন্ড হওয়ার পর থেকে ওর সাথে আমার সেই বন্ডিংটা আগের মতো আর থাকলো না। আমি ওকে বলতাম, তুই বলতে যাচ্ছিস, কিন্তু ও বলতো, না, আমি আগের মতোই আছি। আমি আর কিছুই বলতাম না। ও
ওর বয়ফ্রেন্ড আমার সাথে পরিচিত হওয়ার পর আমাকে নক দিত মাঝে মধ্যে। আমি তেমন রিপ্লাই করতাম না। একদিন ওর বয়ফ্রেন্ড সহ ও ঘুরতে যাচ্ছিল, তো সেই দিন আমাকেও নেয় তাদের সাথে। আমরা দুজনেই শাড়ি পরেছিলাম। আমরা যখন রাস্তায় ঘুরছি, ভিড়ের মাঝে এক ফাঁকে ছেলেটা আমার শরীরে বাজেভাবে হাত দেয়। আমি তৎক্ষণাৎ আমার বান্ধবীকে কথাটা বলে দেই। বান্ধবী ক্ষেপে যায়। ছোটখাটো ঝগড়া করে চলে আসে সেই দিন আমরা। অন্য দিনের মতো ও আর আজকে আমাকে মানাতে আসেনি। তখন আমার খুব খুব কষ্ট হয়। আমি নিজেই থাকতে পারছিলাম না। তাই পরে আমি নিজেই তার সাথে যোগাযোগ করি। সব ঠিকঠাক হয় মোটামুটি, কিন্তু আমাদের দূরত্ব কমে না। এর মাঝে ছেলেটা আবার আমাকে উত্ত্যক্ত করতে শুরু করে। আমি বান্ধবীকে বলাই, ও ভায়োলেন্ট হয়ে যায়। আমি ওকে প্রুফ দিতে চাই, কিন্তু ও কিছুতেই দেখতে রাজি না। ওই ছেলের প্রতি ওর ভালোবাসা এতটাই গভীর ছিল যে ও আমাদের বন্ধুত্বও ভুলে যায়। আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। খুব খুব করে কষ্ট পাই আমি। ওই ঘটনার পর থেকে আমার ভালোবাসার উপর একটা ঘৃণা চলে আসে। যে ভালোবাসা মানুষকে অন্য সম্পর্ক থেকে দূরে নিয়ে যায় তা অভিশপ্ত, এটাই মনে হতে থাকে আমার। আমি হয়ে যাই অনুভূতিহীন পাথর স্বরূপ। আমি যখন 10ম শ্রেণীতে উঠলাম, তখন একটা ফ্যামিলি অকেশনে আমার কাজিনদের বন্ধুরা দাওয়াতে এসেছিল। সেই বন্ধুদের মধ্যে একজন ছিল আমার হাজব্যান্ড ইয়াসির আহমেদ। সেই দিনই নাকি আমাকে ভালো লেগে যায় তার। কিন্তু আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখে আমি তার চেয়ে বয়সে অনেক ছোট। সে তখন অনার্স ফাইনাল ইয়ারে আর আমি এসএসসি পরীক্ষার্থী। বয়সের ব্যবধানের সাথে সাথে ফ্যামিলি স্ট্যাটাসেরও মিল ছিল না আমাদের। আর তাছাড়া আমি স্বাধীনচেতা ফ্যামিলির মেয়ে। অপরদিকে সে রক্ষণশীল ফ্যামিলি বিলং করে। স্টুডেন্ট সেও ভালো ছিল। তারাও রংপুরেরই বাসিন্দা, কিন্তু গ্রামাঞ্চলে থাকে তারা। ওদের পৈতৃক সম্পত্তি অনেক। বাবা একজন রিটায়ার্ড আর্মি অফিসার। ওরা 3 ভাই বোন, এবং ওই ছিল সবার বড়। বড় হিসেবে ওর দায়িত্বও বিশাল। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আর টিউশন করিয়ে যা আর্ন হয় তা বাসায় পাঠায়। যদিও বা ওদের অভাব নেই, কিন্তু এক্সট্রা অ্যাসেট এগুলো। আর ম্যাক্সিমাম সময়ই সকল খরচ ওর চাচা দিয়ে থাকেন, তারা না চাওয়া সত্ত্বেও। কারণ একটাই, ওর বাবা ওর চাচাকে রাস্তা থেকে তুলে এনে নিজের আপন ছোট ভাইয়ের আসনে বসিয়েছে, পড়াশোনা করিয়েছে, সম্পত্তি লিখে দিয়েছে এবং সংসার পেতে দিয়েছে। ওর চাচা ওর কাছে আরেকজন বাবা। আমি মূলত ওর সম্পর্কে প্রথম দিনই ইনফরমেশন কালেক্ট করেছিলাম, কারণ ও আমাকে প্রত্যেকটা পদে পদে বুঝিয়ে দিয়েছে ও আমার উপর ইন্টারেস্টেড। আমি তো ভালোবাসায় তখন বিশ্বাসী না। ওর স্ট্যাটাসটা মনে করিয়ে দেওয়ার জন্যই সব ইনফরমেশন কালেক্ট করে নিয়েছিলাম। ভেবেছিলাম ও হয়তো প্রপোজ করে দিবে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। ওরা আরও 3 দিন আমাদের বাসায় থাকলো, কিন্তু প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিন থেকে আমার উপর ইন্টারেস্ট দেখালো না সে। আর এমনকি আমার দিকে তাকাতও না। আমি ভাবলাম নিশ্চয়ই ভাইয়ারা বেটাকে কিছু বলে আটকিয়ে দিয়েছে। কয়েকদিন পর আমার স্কুলের সামনে হঠাৎই তার সাথে দেখা। আমাকে দেখে সেই এগিয়ে আসে কথা বলার জন্য। আমি তো অবাক, তবুও ভদ্রতা বজায় রেখে কথা বললাম তার সাথে। সে আবার আমাকে চা খাওয়াতে চাইল। আমার বিরক্ত লাগছিল। আমি নানা অজুহাত দেখিয়ে চলে আসলাম সেখান থেকে। 2 দিন পর আবার দেখা হলো ওই স্কুলের সামনেই, কিন্তু সেই দিন ছাড়লো না চা না খাইয়ে। দ্বিতীয় দিনও আমলে নিলাম না, কিন্তু এরপর প্রায়ই প্রতিদিন দেখা হতে লাগলো আমাদের। কখনো বাসার গলির সামনে, কখনো মোড়ের দোকানে, কখনো স্কুলের সামনে, কখনো বা টিউশন ক্লাসে গিয়ে। বারবার তো ইনসিডেন্টলি দেখা হতে পারে না। এবার আমার মস্তিষ্কে ব্যাপারটা নাড়া দিল। কিছুটা চিন্তা আর পাল্টাপাল্টি নজরদারি করতেই সব জলের মতো পরিষ্কার হয়ে গেল আমার কাছে। সে আসলে আমাকে ফলো করে, আমার পিছেই লেগে থাকে, কিন্তু ঠিক স্যাঁচরা প্রেমিকের মতো না। অথবা ওই রকমই, কিন্তু বোঝাতে চায় না সে। যেই দিন আমার কাছে ব্যাপারটা খোলাসা হলো, সেই দিন আমি ঠিক করলাম এবার সরাসরি কথা বলবো তার সাথে। পরের দিন সে আবার দাঁড়িয়েছিল আমার স্কুলের সামনে। আমি সোজা বেরিয়ে তার কাছে গিয়ে বললাম, ওই দিকে চলুন, কথা আছে আপনার সাথে। সে ভয়ে চুপসে গেল, কিন্তু আমার পেছন পেছন গেল। কলেজের পাশে একটা পুকুর ছিল। ওই পুকুর পাড়ে গিয়ে তাকে সরাসরি জিজ্ঞাসা করলাম, আপনি আমার পেছনে পেছনে ঘুরঘুর করেন কেন বলুন তো? সে থতমত খেয়ে জবাব দিল, আমি আমি কই,
মানে প্রতিদিন বিভিন্ন জায়গায় দেখা হওয়া তো ইনসিডেন্ট না। দুই একদিন দেখা হলে মানতাম, কিন্তু গত 1 মাস থেকে প্রতিদিনই, এটা কেমন কথা? আসলে রুশরা, দাঁড়ান, আগে আমাকে কথা বলতে দিন, তারপর আপনি বলুন। আপনি আসলে আমার পিছনে পড়েছেন কেন? আমার আর আপনার বয়সের ব্যবধান দেখেছেন একবার? আপনি ভালো জায়গায় পড়াশোনা করছেন, ভদ্র মানুষ, অথচ একটা টিনেজ মেয়ের পেছনে এভাবে পড়ে আছেন আপনি। আপনার আসলে মতলবটা কি বলুন তো? আমার ভাইয়েরা আপনাকে বলেনি আমার সম্পর্কে, নাকি আমাদের টাকা পয়সা দেখে? কোনটা? এনাফ রুশরা, তুমি আমাকে বলার সুযোগই দিচ্ছ না একদম, শুধু নিজের মন গড়া গল্প পেরে যাচ্ছ। আমার স্বভাব এইরকম নয়, কিন্তু হয়ে গেছে, আমি কি করতে পারি? সেই দিন তোমাকে দেখার পর থেকে, তোমার খোঁজ খবর নেওয়ার পর থেকে আমার তোমাকে ভালো লেগে গেছে। আমি কি করব এখন বলো তো? আমি অনেকবার ভেবেছি তুমি কোথায় আর আমি কোথায়, আমাদের কিছুরই মিল নেই, তবুও এই বেহায়া মনটা যে মানছে না তোমাকে আমার ভালো লেগে গেছে। এখানে আমার দোষ কোথায় বলো? রাতে আমি ঠিকমতো ঘুমোতে ভুলে গেছি, চোখ বন্ধ করলে তোমার চেহারা ভেসে ওঠে আমার চোখের সামনে। তোমাকে পাবো না ভাবলে বুকে ব্যথা অনুভূত হয়। শোনেন, এসব ব্যথা ট্যাথা আসলে আমার জন্য না, আপনার হার্টে প্রবলেম হয়েছে, ডাক্তার দেখান। আমার ডাক্তার তো তুমিই রুশরা। আরে আজব তো, আমি ডাক্তার হতে যাব কেন? ভালোই ভালোই বলছি আমাকে ডিস্টার্ব করা বন্ধ করুন, নইলে হাত পা কিন্তু আস্ত থাকবে না। বিরক্ত হয়ে বললাম আমি। আমি তোমায় ডিস্টার্ব করছি রুশরা? উনি অসহায়ভাবে জিজ্ঞেস করলেন আমাকে। আমি বললাম, হ্যাঁ করছেনই তো, নেক্সট টাইম আর যেন না দেখি। রূঢ়ভাবে বলে আমি চলে গেছিলাম, ফিরেও তাকাই নাই পিছনের দিকে। বাসায় এসে ভেবেছিলাম থ্রেড দিয়েছি, কাজ হবে নিশ্চয়ই, কিন্তু না, হলো না। পরদিন একদম গুলির মুখে আমি চোখ পাকিয়ে তাকাতে সে মাথা নিচু করে বলল, তোমাকে না দেখে ভালো লাগছিল না রুশরা। আমি জবাব না দিয়ে চলে গেলাম। তারপর আবার একদিন দেখা হলো। প্রতিদিনই সকালে নয়তো বিকালে দেখা হতোই, আর আমি পাত্তা না দিয়ে চলে আসতাম। তবে তার মুখে একটা কথাই ছিল, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না রুশরা। আরও 1 মাস অতিবাহিত হলো এভাবে। একদিন কাক ডাকা ভোরে হঠাৎ সে আমার বাড়ির সামনে এসে আমাকে কল করলো। আননোন নাম্বার দেখে প্রথমে রিসিভ না করলেও একসময় বিরক্ত হয়ে রিসিভ করতে হলো আমাকে। আমি হেলো বলার আগেই ওপাশ থেকে কথা ভেসে আসলো, আমি তোমার বাসার সামনে রুশরা, প্লিজ একবার আসবে? আমি কণ্ঠ শুনেই বুঝতে পেরেছিলাম আসলে কে, এবং অবাক হয়ে গিয়েছিলাম তার সাহস দেখে। কয়েকটা কড়া কথা শোনানোর জন্য নিচে গিয়েছিলাম, কিন্তু আমি তো আরও অবাক। কুচকানো একটা শার্ট, এলোমেলো চুল আর টকটকে লাল চোখ নিয়ে সে দেয়ালে মিশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে 1 পা 2 পা করে এগিয়ে এসে আমার গালে হাত দিয়ে বলল, ঢাকায় ফিরবো রুশরা, তোমাকে কতদিন দেখব না, খুব কষ্ট হচ্ছে কথাটা ভাবতেই। আমি হতভম্ব হয়ে তাকিয়েছিলাম লোকটার দিকে। দেখতে পারবে না বলে কেউ কাঁদে? ব্রু কুচকে বললাম আমি। কেঁদেছেন আপনি তাহলে না? সে মাথা নেড়ে বলল, কিন্তু ঘুমাতে পারিনি। আস্তে আস্তে 6 মাস লেগে যাবে। আমি কি তোমাকে কল করতে পারি? আমি বললাম, না, পারেন না, প্লিজ রুশরা, কাতর স্বরে রিকোয়েস্ট করলো সে। আমার হাসি পেয়ে গেল। আমি হাসি চেপে বললাম, ঠিক আছে, কিন্তু যখন তখন কল করা যাবে না, একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে, সেটা আমি বলে দেব। এবার তার মুখে হাসি ফুটল। সে প্রশস্ত হাসি দিয়ে আচানক আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ রুশরা, থ্যাংক ইউ। আমি দ্বিতীয়বার হতভম্ব হলাম। মৃদু চিৎকারে বললাম, করছেন কি আপনি? সে চট করে সরে এসে মাথা নিচু করে বলল, সরি বুশরা, বুঝতে পারিনি। আমি চুপ করেছিলাম। সে আবারও বলল, সরি, এক্সট্রিমলি সরি বুশরা, মাফ করে দাও। কানে ধরেন বলছি। কান ধরবো? আগে হ্যাঁ। সে ইতস্তত করে কানে ধরলেও হাসি চাপা রাখতে কষ্ট হচ্ছিল আমার, কিন্তু আমি তো হাসব না তার সামনে। হুট করে পেছনে ঘুরে গেলাম আর বাড়ির ভেতরে হাঁটা দিলাম। সে পেছন থেকে জানতে চাইল, আমি কি এভাবেই থাকবো? বাড়ির ভেতর ঢুকে মাথা বাড়িয়ে বললাম, 2 সেকেন্ডে উদাও হতে পারলে ভালো, নইলে দাঁড়িয়ে থাকেন এইভাবে। এবার তার মুখে হাসি ফুটল। সে মৃদু চিৎকার দিয়ে বলল, ভালোবাসি প্রিন্সেস, খুব ভালোবাসি, খুব মিস করব কিন্তু। আমি যেন লজ্জা পেয়ে হেসে দিলাম। লোকটা সত্যিই পাগল।
আমাদের প্রেমের সূচনা মূলত সেই দিন থেকেই। আমি অবশ্য তখনও হ্যাঁ বলিনি, একতরফা ওই বলে যেতে থাকতো আমাকে। আমি ছিলাম একজন ভালো শ্রোতা। মুঠোফোনে ওপাশে ওর সব অনুভূতি বিনা সংকোচে প্রকাশ করে যেত, আর এপাশে আমি ওর নিঃসংকোচ প্রকাশ ভঙ্গিমা দেখে হাসতাম। কখনো ভালো লাগতো, কখনো বা লজ্জায় লাল হতাম, এটা ভেবে ভালোবাসা জিনিসটা আমার জীবনে এসেছে, সত্যিই এসেছে। ওর প্রতি যে আমার একটা অনুভূতি কাজ করা শুরু করে দিয়েছে সেটা আমি বুঝতে পারলাম তখনই, বেশি করে যখন স্কুল থেকে বেরিয়ে ওকে অপেক্ষা করতে দেখা যেত না। টিউশন ক্লাসের বাইরেও নেই, গলির মাথায়ও দাঁড়িয়ে নেই, শুধু আছে মুঠোফোনের বিপরীতে। মাঝে মধ্যে কান্না পেত, এই কান্নার মানে আমি জানতাম না। নিজেকে বকে দিতাম আর বলতাম সম্পর্ক নেই আবার কান্না কিসের। আমি নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করতাম, নিজের কষ্ট আনন্দ যতটা প্রকাশ করার দরকার ততটাই করতাম। না, ভালো লাগতো না, কেন জানি। এত কষ্টের রাতগুলি যখন মনে হতো হ্যাঁ ও তো আমাকে সঙ্গ দিলে মন খারাপ ছুটে যাবে, তখনও আমি যোগাযোগ করতাম না ওর সাথে। ও একটা মেসেজ পাঠালে শুধু সেটারই জবাব দিতাম, এছাড়া পাল্টা কোনো প্রশ্ন করা হয়নি তাকে। দেখতে দেখতে আমার এসএসসি পরীক্ষা এসে গেল। পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়লাম আমি। সব কিছুর থেকে আস্তে আস্তে দূরে সরে আসি। ওকে না বলেই ফোনটাও বন্ধ করে দিলাম আমি। পরীক্ষা মোটামুটি ভালোই হচ্ছিল। প্রতিদিন পরীক্ষা দিয়ে এসে ইচ্ছে করতো ফোনটা বের করে ওকে নিউজটা জানাই, কিন্তু আবার মন বলতো ফোন বের করা মানে লক্ষ্যচ্যুত হওয়া। এই ভেবে আর অশান্ত মনকে শান্ত করা হতো না। যা হোক, পরীক্ষা আমার ভালোই ভালোই কেটে গেল। প্র্যাকটিক্যাল শুরু হওয়ার আগে বাবা জানালেন লাস্ট প্র্যাকটিক্যাল শেষে একদিন গ্যাপ দিয়ে পরদিনই আমাকে ঢাকায় পাঠাবেন খালার বাসায়। কলেজ ওখানেই। জানি না কেন এটা শুনে আমার দারুণ খুশি লাগলো। সেও তো ঢাকাতেই থাকে। এটা নিশ্চয়ই সৃষ্টিকর্তারই একটা সাইন। দুটো দিন উদ্দীপনায় কাটলো আমার। লাস্ট প্র্যাকটিক্যালের দিনে সকল বন্ধুরা মিলে প্ল্যান করলাম ঘুরতে যাব। কে জানে আর কখনো সবাই একসাথে থাকার সুযোগ পাবো কিনা। পরীক্ষা শেষে বাইরে এসে দাঁড়িয়ে অন্যদের আসার অপেক্ষা করছে আমি। হঠাৎ মনে হলো একটা পরিচিত মুখ। উৎসুক হয়ে চারিদিকে খুঁজতে লাগলাম, ভাবছিলাম সে আসবে কি করে। এই খোঁজাখুঁজির মধ্যে হাতে টান পড়ল। কারো শক্ত হাত আমার কবজিটা মুঠোবন্দি করে আমাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। রাখতে রাখতে নিজেকে সামনে নিলাম মানুষটাকে দেখে। ইয়াসির! আমি একই সাথে অবাক এবং খুশি হলাম। খুশির যুক্তিযুক্ত কারণ জানি না, কিন্তু মনে অন্যরকম একটা আনন্দ হলো আমার। কোনো এক গলির মুখে গিয়ে সে আমার হাতটা ছেড়ে দিল। আমি চোখ তুলে চাইলাম তার দিকে। বিস্ময়ে মুখ হাঁ হয়ে গেল আমার। সুন্দর চেহারা শুকিয়ে এতটুকু হয়ে গেছে, চোখ বসে গেছে, ডার্ক সার্কেল পড়ে গেছে চোখের নিচে, চুলগুলো উস্কো খুস্কো, দাড়ি বড় হয়ে গেছে। দেখে মনে হচ্ছে রাস্তার পাগল দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু তার আগেই সে এক প্রকার চেঁচিয়ে বলল, আমাকে তোমার মানুষ মনে হয় না? হ্যাঁ, প্রায় 2 মাস হলো আমার সাথে যোগাযোগ বন্ধ করে রেখেছো তুমি। জানি পড়ার চাপ, কিন্তু আমাকে একটাবারও তো বলতে পারতে, তাই না? হুট করে ফোনটাও অফ করে রেখে দিয়েছো। রাইটিং শেষ, অ্যাটলিস্ট শেষ এক্সামের দিনও তো একটু যোগাযোগ করতে পারতে আমার সাথে। তোমার বিরহে আমার মরণ দশা, এ কথা তো তুমি জানোই। এত নিষ্ঠুর কেন তুমি? সব জেনেও নীরব হয়ে আছো। আমি 2 কদম এগিয়ে এসে বললাম, আমাদের কি মান অভিমানের সম্পর্ক হয়েছে? জবাবদিহিতার অধিকার আছে? ও, আমার অনুভূতি তোমার কাছে কিছুই না বুঝি, তাই না? আমি তোমাকে ভালোবাসি, এটা এতদিন থেকে বুঝিয়ে আসছি, তুমিই তো বুঝতে চাইছো না। আর কি করলে বুঝবে তুমি? কি করলে প্রমাণিত হবে আমি তোমায় সত্যিই ভালোবাসি? আমি মুচকি একটা হাসি দিলাম, কণ্ঠের দৃঢ়তা বজায় রেখে বললাম, কই একদিনও তো প্রেম নিবেদন করলে না প্রেমিক পুরুষের মতো? একদিনও তো জিজ্ঞেস করলে না তুমি আমার প্রেয়সী হবে? ও অবাক হয়ে তাকালো আমার দিকে। নস্টালজিক হয়ে গেছে ও, তাকিয়ে আছে আমার দিকে। তারপর হঠাৎ কোথাও একটা ছুটে গেল। খানিক বাদে যখন ও আসলো তখন দেখি ওর হাতে কয়েকটা বেলি ফুল। হাঁটুতে ভর দিয়ে বসে সেগুলো বাড়িয়ে দিল আমার দিকে আর বলল, হবে আমার প্রেয়সী, আমার মনের অসুখের ঔষধ, এই ছন্নছাড়া জীবনটাকে গুছিয়ে দিবে। একটু অধিকার নিয়ে বলবে, এখন আমি এসেছি, আর এলোমেলো পাগলের মতো থাকা যাবে না। কথা দিচ্ছি তোমার চোখে জল আসতে দেব না। আমি একটা শোনা মাত্রই কেঁদে ফেললাম। ও অপ্রস্তুত হয়ে বলল, এই রে, কাঁদিয়ে দিলাম যে।
আমিও হাঁটু গেড়ে বসে ওর গলা জড়িয়ে ধরে বললাম, আজকে মাফ, এরপর কাঁদালে ভয়ঙ্কর শাস্তি দেব। ও মুচকে এসে বলল, পবিত্র ভালোবাসার কসম, তোমার শাস্তি আমি মাথা পেতে নেব। আনোয়ার সাহেব বুঝতে পারলেন তো, ও কিন্তু ওর কথাটা রাখতে পারেনি। আমার চোখের জলের কারণ হয়েছে ও। ভালোবাসার কসম কেটেছিল, শাস্তি ওর কিন্তু প্রাপ্য। এতটুকু বলে থামল রুশরা। আনোয়ার সাহেব বেকুল হয়ে জানতে চাইলেন, কি এমন হলো মা যে বিচ্ছেদের কষ্ট নেমে আসলো তোমাদের জীবনে? বলবো তো। আপনি কি আমাকে একটু পানি খাওয়াতে পারবেন? অবশ্যই মা। মুখলেস, মুখলেস! দারোয়ান দৌড়ে আসলো তার সাহেবের গলা শুনে। বিনীত ভঙ্গিতে বলল, আগে সাহেব, ম্যাডামের জন্য পানি নিয়ে আসো তো। জি সাহেব, এক্ষুনি আনছি। হন্তদন্ত হয়ে ছুটে গেল দারোয়ান। 2 মিনিটের মাথায় পানির গ্লাস নিয়ে হাজির হলো। রেখে যাও এখানে। জি সাহেব। পানির গ্লাস রেখে চলে গেল দারোয়ান। আনোয়ার সাহেব গ্লাসটা বাড়িয়ে দিয়ে বললেন, নিন মা। রুশরা পানির গ্লাস হাতে নিয়ে 3 চুমুকে পানিটা শেষ করলো। তারপর গ্লাস রেখে ব্যাগ থেকে টিস্যু বের করে আলতো করে মুখটা মুছে নিল। আনোয়ার সাহেব চুপচাপ তার কাজকর্ম দেখছিলেন। সব কিছুতেই মায়াবী মায়াবী ভাব। নস্টালজিক হয়ে যাচ্ছেন উনি নিজেই। টিস্যুটা আবার ব্যাগে রেখে রুশরা একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, আচ্ছা, যা বলছিলাম, সেই দিন আমার আর বন্ধুদের সাথে ঘোরা হয় না, তার সাথেই সময় কাটাই আমি। জানাই আমিও ঢাকা যাব। সে বড্ড খুশি হয় আমার কথা শুনে, বলে সে আরও 2 দিন এখানেই থাকবে, তারপর ঢাকায় যাবে। সেটা আমিও মেনে নেই। সেই দিন রাতেই ঢাকায় চলে যাই আমি। এরপর আবার আমাদের প্রেম শুরু হয় মুঠোফোনের মাধ্যমে। কতটা সময় দেখতে দেখতেই কেটে যায়। আমার মধ্যে ম্যাচিউরিটি আসতে শুরু করে, সম্পর্কের ভিত মজবুত হতে শুরু করে আমাদের। কিন্তু এর মাঝে আমার খালাতো ভাই আমাকে প্রপোজ করে বসে। আমি রাজি হই না। সে সময় নিতে বলে আমাকে, কিন্তু আমি তো কমিটেড। ইয়াসিরকে জানালে সে একটু মন খারাপই করে। খালার বাসা থেকে অন্য কোথাও যাওয়ারও উপায় নেই, কারণ ইন্টার 2য় বর্ষে উঠে গেছি আমি। মুখ বুজে থাকতে হয় আমাকে। অনেক সমস্যা ফেস করতে হচ্ছে ইদানিং। ভাইয়ার পাগলামি সহ্য করতে হয়, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে সব অশান্তির ঔষধ ইয়াসির। ও সাহস যোগায় আমাকে। আমি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারি না আমার খালাতো ভাই আমার ওপর নজর রাখা শুরু করে। ও জেনে যায় আমাদের সবটা। আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে বাসায় জানানোর কথা বলে। মানসিক টর্চার করতে থাকে, বলে ওর সাথে রিলেশন না করলে আমার সম্পর্কের কথা বাসায় জানিয়ে দেবে। ওর কথা শুনে ভেঙে পড়ি আমি। ইয়াসিরের সাথে যোগাযোগ করতে হয় লুকিয়ে লুকিয়ে। তারপর একদিন মনে হয়, না, আর লুকাবো না, যা হবার হবে। এইচএসসি পরীক্ষা দিয়েই আমি বাসায় সব জানিয়ে দিব। সবাই তো অবাক। সবার একটা বিষয়ই পছন্দ হয় না, সেটা হলো ছেলের বয়স। ওকে সবাই ভালো ছেলে হিসেবে চেনে, কিন্তু আমার চাইতে বয়সে এত বড় ছেলেকে কি করে মানবেন তারা? বাবা চাচারা রাজি থাকে না একদমই। 2 পরিবারের কথা হয়। বাবা আমার কান্নায় দুর্বল হয়ে শর্ত জুড়ে দেন, ওকে ভালো পজিশনে যেতে হবে, তাহলে আমাকে পাবে, নয়তো না। ততদিন আমাদের যোগাযোগ বন্ধ থাকবে। মেনে নেই আমি এই শর্ত, কিন্তু আমি থাকতেই পারছিলাম না ওর সাথে যোগাযোগ না করে। যোগাযোগের উপায় হিসেবে বের করি চিঠি লেখা। পুরাতন যুগের মতো আমাদেরও পত্র আদান প্রদানের মাধ্যমে প্রেম শুরু হয়। প্রতি শুক্রবার করে ওর চিঠি আসতো। আমিও 6টা দিন অধীর আগ্রহে অপেক্ষা করতাম ওর চিঠির জন্য। চিঠি পাওয়ার পর ওর দুটো ভালোবাসা মেশানো কথা শুনে আমার অন্তর জুড়িয়ে যেত। মনে হতো ভালোবাসা মধুর। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ও, আর ওর ভালোবাসা। অবর্ণনীয় সুখে আমাদের দিনগুলো অতিবাহিত হতে শুরু করলো। মাঝে মধ্যে মনে হতো, এই ভালোবাসা সবার জীবনেই আসুক। এই পবিত্র ভালোবাসা পাওয়ার অধিকার জীবনে সবারই আছে, সবারই।